ইরান যুদ্ধ নিয়ে বিশ্লেষণ করতে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। ডক্টর ফরিদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ইরান যুদ্ধে প্রতিদিন নতুন নতুন ঘটনা ঘটে চলছে। আমরা সরাসরি আপনার কাছ থেকে একটু বিশ্লেষণ শুনতে চাই। এই মুহূর্তে সবচেয়ে আলোচনায় যেটি হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ট্রাম্পের যে আলটিমেটাম, সেটি খুব সম্ভবত আগামীকাল সকাল 6টার দিকে বাংলাদেশ সময় শেষ হতে যাচ্ছে। কি হবে এরপর? আপনাকে ধন্যবাদ। হরমুজ প্রণালীকে নিয়ে অনেকদিন ধরেই উত্তেজনা এবং সাম্প্রতিক সময়ে যেটি দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই বৈশ্বিক তেলের বাজার যেটি আপনার অস্থির হয়ে উঠেছে, তার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র একটি সমস্যায় পড়েছে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে মিত্র দেশগুলো আছে তাদের কাছ থেকে সাহায্য চাওয়া হয়েছিল যে এই যুদ্ধে যেন ন্যাটোভুক্ত দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে সহায়তা করে। কিন্তু ন্যাটো যেটি বলেছে এটি আসলে ন্যাটোর যুদ্ধ নয়, ন্যাটোর যে চার্টার আছে সেই চার্টার এইভাবে কিন্তু যুদ্ধের সমর্থন করছে না। সবশেষে তিনি ন্যাটোকে হুমকি দিয়েছেন এবং তিনি বলেছেন যে ন্যাটো অক্ষত, ন্যাটোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এত কিছু করেছে, কিন্তু আজকে যুক্তরাষ্ট্রের এই বিপদে ন্যাটো এগিয়ে আসছে। তিনি হরমুজ প্রণালীর বিষয়টিকে নিয়ে তিনি আবারও ন্যাটোভুক্ত দেশগুলো সহ যারা এগুলো অংশীদার দেশ আছে হরমুজ প্রণালী, তাদেরকে উনি সহায়তার জন্য হাত বাড়িয়েছেন এবং তিনি বলেছেন যদি এরপরেও যদি হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষার জন্য কোনো দেশ এগিয়ে না আসে তাহলে তাদের জন্য এটা কঠিন একটি অবস্থা সৃষ্টি করতে পারে। এর পরিপ্রেক্ষিতে যেটি দেখা গেল, ন্যাটো মহাসচিব যেটি জানালেন যে 22টি দেশ আপাত দৃষ্টিতে যেটি দেখা যাচ্ছে যে হরমুজ প্রণালীর সুরক্ষায় ট্রাম্পের আহ্বানে সাড়া দিতে যাচ্ছে। এটিকে আমি মনে করতে পারি যে ট্রাম্পের জন্য একটি প্রাথমিক বিজয়, কেননা তিনি যে যুদ্ধটি তিনি এবং নেতানিয়াহু মিলে শুরু করেছিলেন, যে যুদ্ধের সমর্থনে আন্তর্জাতিক কোনো পক্ষ এগিয়ে আসেনি, বরং এটির বৈধতা নিয়ে ব্যাপক একটি প্রশ্ন দেখা দিয়েছিল। তিনি চাচ্ছিলেন নানাভাবে যেন এই যুদ্ধে অংশীদারের সংখ্যা বাড়ে, বিশেষ করে মধ্যপ্রাচ্য দেশগুলো যেন এই যুদ্ধে যেভাবে মার্কিন ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্য দেশগুলোতে অবস্থিত সেগুলো হামলার শিকার হচ্ছে, সেই কারণে যেন মধ্যপ্রাচ্য দেশগুলো যেন এই যুদ্ধে ইরানের বিপক্ষে ঝাঁপিয়ে পড়ে, সেই চেষ্টাও তার ব্যর্থ হয়েছে, ন্যাটোর চেষ্টাও ব্যর্থ হয়েছে। কিন্তু এখন হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষায় 22টি দেশ একমত হয়েছে যে তারা একত্রে কাজ করবে। কিন্তু আমার কাছে যেটি মনে হচ্ছে বিষয়টি যত সহজভাবে ভাবা যায় অতটি সহজ নাও হতে পারে, কেননা এই যে দেশগুলো যদি রাজিও হয়, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জাহাজগুলো চলাচল করবে কিন্তু ব্যক্তি মালিকানায় এবং জাহাজগুলো কিন্তু একটি ইন্স্যুরেন্সের অধীনে চলে। সুতরাং এই জাহাজগুলো নিজস্ব ঝুঁকি নিয়ে এই হরমুজ প্রণালী অতিক্রম করবে কিনা সেটি কিন্তু একটি প্রশ্নের মধ্যে এসে পড়ে। এবং অন্যদিকে যে তারা যারা নিরাপত্তার জন্য কাজ করছে তারা সেখানে কোনো সামরিক ব্যবস্থা নেবে কিনা ইরানের বিরুদ্ধে সেটিও কিন্তু স্পষ্ট নেই। সুতরাং আলোচনা চলছে একটি বিষয়ে, তারা একমত হয়েছে, কিন্তু বিষয়টি কতটুকু সহজ হবে এটি নিয়ে কিন্তু এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে। আপনি যে প্রফেসর ফরিদুল আলম, একটা বিষয় সেটি হচ্ছে 22টি দেশ এখন রাজি হয়েছে, তারা যদি স্ট্রেটে যদি সেখানে কার্যক্রম শুরু করে, তো সেই ক্ষেত্রে ইরানের হাতে তাদের কৌশলগত কি সামরিক অবস্থান আর থাকবে, বা তারা কি করতে পারে সেই ক্ষেত্রে? না, আমি তো বলেছি যে যে 22টি দেশ রাজি হয়েছে সেগুলো 22টি দেশ সরকার রাজি হয়েছে। এখন সরকার রাজি হলেও এই জাহাজগুলো তো সবার সরকারি মালিকানায় না, সুতরাং এই জাহাজগুলো যে ঝুঁকি নিয়ে চলাচল করবে সেটি কিন্তু জাহাজ মালিক বা বিভিন্ন কোম্পানিগুলো আছে এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, সেগুলো কতটুকু এই ঝুঁকি নেবে সেটি একটি বিষয় রয়ে গেছে। আরেকটি বিষয় যেটি হলো যে আজকে ইরানের পক্ষ থেকে যদি চলাচল করে, ইরান যেটি আগে থেকেই ঘোষণা দিয়েছে, কারণ ইরানের এখন একটি অস্তিত্ব সংকটের মধ্যে আছে। ইরান বলেছে যারাই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই যুদ্ধের সহায়তা করবে, যুক্তরাষ্ট্রের ডাকে বা আহ্বানে সাড়া দেবে, তাদেরকে ইরান তাদের শত্রু বলে পরিগণিত করবে এবং তারা ইরানের লক্ষ্য হিসেবে বিবেচিত হবে। সুতরাং ইরানের যে ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে, কতটুকু সক্ষমতা রয়েছে সেটি এখনো স্পষ্ট না হলেও এটি কিন্তু একটি আতঙ্কের কারণ হয়ে গেছে। এখন হরমুজ প্রণালীতে চলাচল এটিকে কেন্দ্র করে যদি ইরানের অনুমতির বাইরে কোনো জাহাজকে যদি ইরান আক্রমণ করে বসে, আপনি দেখেন ইতিমধ্যেই কিন্তু এই যুদ্ধে জেনেভা কনভেনশন ব্যাপকভাবে ভায়োলেশন হয়েছে এবং এটি শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই। আপনি দেখেন 1949 সালে জেনেভা কনভেনশনে কি বলা হয়েছে, বলা হয়েছে সিভিলিয়ান গুলো এবং যে মানুষের সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলো সেগুলো কিন্তু, এমনকি যুদ্ধবন্দী যারা আছে তাদের প্রতি কিন্তু মানবিক আচরণের কথা বলা হয়েছে। কিন্তু আমরা যদি দেখলাম যুক্তরাষ্ট্রের যুদ্ধটি শুরুই করেছে কিন্তু স্কুলে হামলা দিয়ে। আজকেও যদি সকালবেলা জানা গেল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলায় হাসপাতাল পর্যন্ত আক্রান্ত হয়েছে। এই যে এইভাবে শুরু করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেটি বলছেন যে 48 ঘন্টা আলটিমেটাম শেষ হলে পরে ইরানের যে বিদ্যুৎ প্ল্যান্ট গুলো আছে সেই প্ল্যান্ট গুলোতে তিনি আক্রমণ করেন, যেটি আরেকটি বড় ভায়োলেশন। এবং এর
প্রত্যুত্তরে ইরান বলেছে যে যদি যুক্তরাষ্ট্র এমনটিই করে তাহলে উপসাগরের দেশগুলোকে ইরান তার ক্ষেপণাস্ত্র হামলা দিয়ে পানি এবং বিদ্যুৎ বন্ধ করে সমস্ত উপসাগরের দেশগুলিকে অন্ধকার করে দিবে। সুতরাং আমরা দেখলাম যে এই যে যুদ্ধ যেটি চলছে, যুদ্ধে কোনো মানবিক আইনের কোনো অস্তিত্ব নাই। এই যুদ্ধে মানুষের নিরাপত্তার বিষয়ে কোনো চিন্তা নেই, শুধুমাত্র রাষ্ট্রগুলো জয়ী হওয়ার মতো যে এক ধরনের উদগ্র বাসনা, সেটিকে নিয়ে এই যুদ্ধটি পরিচালিত হচ্ছে এবং এই যুদ্ধ কোনোভাবেই একটি ভালো ফলাফল দিকে নিয়ে যাবে বলে আমি যে মনে করি। ইরানের দিক থেকে একটা হুমকি এরই মধ্যে দেওয়া হয়েছে, যদিও সেটি যুক্তরাষ্ট্র যদি ইরানের কোনো পাওয়ার প্ল্যান্টে হামলা করে সেই শর্ত জুড়ে দেওয়া হয়েছে, কিন্তু যদি সেটি নাও করে সেই ক্ষেত্রে কি মিডল ইস্টের অন্য বাহরাইন, কাতার বা যারা পুরোপুরি একেবারে সমুদ্রের পানির উপরে নির্ভরশীল, যারা পুরোপুরি শতভাগ বিদ্যুতের উপর নির্ভরশীল, সেই প্ল্যান্টগুলোতে হামলা করতে পারে ইরান? আমি দেখেন, ইরান হামলা করতে পারে কিনা আপনি ইতিমধ্যে দেখেছেন, ইরান কিন্তু কিছু হামলা করেছেও এবং এইসব হামলার কিন্তু ইরান তার যুক্তিও প্রতিষ্ঠিত করেছে। কি যুক্তিগুলি প্রতিষ্ঠা করা হয়েছে? সেই যুক্তিগুলো হচ্ছে, দেখেন ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের যতগুলো সারা বিশ্বে ঘাঁটি রয়েছে তার একটি উল্লেখযোগ্য সংখ্যাই কিন্তু মধ্যপ্রাচ্যে রয়েছে এবং মধ্যপ্রাচ্যের 12টি দেশে 19টির মতো মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। এবং এই যুদ্ধে কিন্তু মার্কিন ঘাঁটিগুলিতে যেখানে প্রায় 40,000-এর মতো সেনা আছে, তাদেরকে সহ আপনার মার্কিন যে ক্ষেপণাস্ত্রগুলো সেগুলো ব্যবহার করা হচ্ছে ঘাঁটিগুলোকে কেন্দ্র করে। সুতরাং ইরান যথার্থভাবেই আমি মনে করি যে তারা মনে করছে যে তারা যদি মনে করে থাকে যে এই ঘাঁটিগুলো তাদের নিরাপত্তার জন্য হুমকি হচ্ছে বা হতে পারে, তাহলে সেই বিবেচনায় ইরান যদি হামলা করে তাহলে এটি কিন্তু ইরানের দিক থেকে খুব একটি অপরাধ বলে মনে করার কোনো কারণ নেই, কেননা ইরান মনে করছে এই ঘাঁটিগুলো তার নিরাপত্তার জন্য এক ধরনের শঙ্কা নিয়ে আসছে। যদিও সাম্প্রতিক সময় মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন বিশ্লেষকরা বলছে যে ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে যে যুদ্ধে যে ত্রিপক্ষীয় যে যুদ্ধ, সেই যুদ্ধে উপসাগরের দেশগুলো কোনোভাবে ইরানের লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়। কিন্তু এই উপসাগরের দেশগুলোকে কেন্দ্র করে, এই ঘাঁটিগুলোকে কেন্দ্র করে ইরানে যদি হামলা করে এবং ইরান যদি পাল্টা হামলা করে, এবং অন্যদিকে দেখেন আপনি ইরানের দিক থেকে কিন্তু সিভিলিয়ান অধ্যুষিত জায়গায় সেরকম ভাবে কোনো হামলা বা ইচ্ছাকৃত ভাবে কোনো হামলার মতো ঘটনা ঘটেনি, যেটি কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ঘটিয়েছে। সুতরাং এই জি দিক দিয়ে ডক্টর ফরিদুল আলম, আরেকটি বিষয়, এখনো যে পরিস্থিতি দেখা যাচ্ছে, সম্প্রতি ইন্ডিয়া এবং পাকিস্তানের দুটি জাহাজ কিন্তু তারা ইরানের সাথে আলোচনার মাধ্যমে সেখান থেকে বেরিয়ে আসছে, এবং চীন রাশিয়ার ক্ষেত্রেও সে ধরনের সুযোগ সুবিধা সামনে আসতে পারে, বাংলাদেশের ক্ষেত্রে একটা সম্ভাবনা রয়েছে। এই যে সম্ভাবনা, যদি 22 দেশের জোট তারা সক্রিয় হয় সেখানে, সেই ক্ষেত্রে এই সম্ভাবনাও কি আসলে হুমকির মুখে পড়ে যাবে কিনা, সেই ধরনের শঙ্কা আপনি করেন কিনা? না, এটি একটি খুব ভালো প্রশ্ন আপনি করেছেন যে 22 দেশের জোট, এই 22 দেশের জোটের জন্য কিন্তু একটি অপশন ছিল। অপশনটি আমি বলি কেমন ছিল। ইরান কিন্তু আগে থেকে বলে দিয়েছে যে যুক্তরাষ্ট্রকে সরাসরি সহায়তা করবে যে দেশগুলো, সেই দেশগুলো ইরানের লক্ষ্য বস্তুতে পরিণত হবে। আপনি দেখেন জাপান এবং অস্ট্রেলিয়ার মতো দেশও কিন্তু যুক্তরাষ্ট্রের মিত্র দেশ, জি কিন্তু ইরান সাম্প্রতিক সময়ে জাপানকে বলেছে যে তোমরা হরমুজ প্রণালী ব্যবহার করতে পারো। অস্ট্রেলিয়ার সাথেও কিন্তু ইরানের এক ধরনের আলোচনা চলছে যে অস্ট্রেলিয়াও যেন হরমুজ প্রণালী নিরাপদে অতিক্রম করতে পারে। একই রকম ভাবে কিন্তু এই 22টি দেশের জন্য কিন্তু ইরানের সাথে আলোচনার মাধ্যমে কিন্তু একটি ব্যবস্থা ছিল যে তারা এখানে ইরানের সাথে সরাসরি যে সংঘাতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চলছে, সেই সংঘাতে যারা জড়িত না হয়েও কিন্তু ইরানের সাথে এক ধরনের দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে তাদের জাহাজগুলোকে নিরাপদে চলাচল যেন করতে পারে সেটি একটি ব্যবস্থা তারা করতে পারত। অন্যদিকে আপনি ইন্ডিয়া পাকিস্তানের কথা বলছেন, বাংলাদেশের কথা বলছেন। বাংলাদেশের সাথেও কিন্তু ইরানের সাম্প্রতিক সময়ে যে আলোচনাগুলো হয়েছে এবং ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল বাংলাদেশের কোনো জাহাজ যদি হরমুজ প্রণালীর কাছাকাছি এসে কোনো বার্তা প্রেরণ করে, তাহলে সেই জাহাজগুলিকে নিরাপত্তা দিয়ে হরমুজ প্রণালী অতিক্রমের ক্ষেত্রে ইরান সরকার সহায়তা করবে। সেটা কিন্তু করেও আসছে। বাংলাদেশে কিন্তু সর্বসাম্প্রতিক সময় আমরা দেখি যে বেশ কিছু জাহাজ জি কিন্তু হরমুজ প্রণালী কিন্তু তেলের সংকট রয়েছে। সুতরাং ইরান যেটি চাইছে তাদের সাথে আলোচনা করা হোক এবং আলোচনার মধ্য দিয়ে মানুষের যে জ্বালানি নিরাপত্তার বিষয়গুলো আছে সেই নিরাপত্তার জন্য সঠিকভাবে প্রতিপালিত হয়। এখন আজকে যে 22টি দেশের কথা বলা হলো, এই 22টি দেশ যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পকেটে ঢুকে যায় এবং তাদের পক্ষ ভুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু ইরানের জন্য একটি শঙ্কার কারণ হবে এবং এই দেশগুলোর জন্য একটি শঙ্কার কারণ হবে এবং এই যুদ্ধে কিন্তু আমরা যেটি মনে করি পরোক্ষভাবে কিন্তু জি যুক্তরাষ্ট্রের জি আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর ফরিদুল আলম। আপনি একেবারে বাস্তবিকই যেটা হতে যাচ্ছে সেই বিশ্লেষণে করছিলেন। আগামী 12 থেকে 15 ঘন্টা পরে হয়তো আরও বিস্তারিত জানা যাবে যে কি হতে যাচ্ছে ট্রাম্পের আলটিমেটাম শেষ হওয়ার পর। আপনাকে অনেক ধন্যবাদ।